থার্ড পিরিয়ডে প্রণববাবুর কোনো ক্লাস নেই। তিনি কমন রুমে এসে পত্রিকা খুঁজতে লাগলেন। একটিমাত্র পত্রিকা রাখা হয়, পড়া শেষ না হওয়া পর্যন্ত সেটি হেডমাস্টার সাহেবের ঘরে থাকে। আজ হেডমাস্টার সাহেব আসেননি। তার মেয়ের বিয়ের কথাবার্তা হচ্ছে। ছেলের বড় ফুঁপা এসেছেন। সেই উপলক্ষে তিনি বড় সাইজের কই মাছের খোঁজে গিয়েছেন। কাজেই কমন রুমের কেবিলে পত্রিকাটি পাওয়া গেল। ততক্ষণ পর্যন্ত খোলা হয়নি। এরকম একটা কড়কড়ে নতুন পত্রিকা পড়ার আনন্দই অন্যরকম। প্রণববাবু কোণার দিকে ইজি চেয়ারে শুয়ে পড়লেন। কিছুক্ষণ পরই তার কপাল দিয়ে টুপটাপ করে ঘাম পড়তে লাগল। তিনি ভাঙা গলায় ডাকলেন, বশির মিয়া, ও বশির মিয়া। বশির মিয়া স্কুলের দপ্তরি। সেও হেডমাস্টার সাহেবের সঙ্গে কই মাছের খোঁজে গিয়েছে। কেউ এলো না। ফোর্থ পিরিয়ডে আজিজউদ্দিন সাহেব কমন রুমে পানি খেতে এসে দেখেন প্রণববাবু মরার মতো পড়ে আছেন। প্রণববাবু, কি হয়েছে? প্রণববাবু বিড়বিড় করে কি যেন বললেন। তার কথা জড়িয়ে গেল। আজিজউদ্দিন সাহেব বিস্মিত হয়ে বললেন, শরীর খারাপ নাকি? এই প্রণববাবু। শরীর ঠিক আছে। আজিজউদ্দিন সাহেব কপালে হাত রাখলেন। না, কপাল ঠান্ডা, জ্বর টর কিছু নেই। প্রণববাবু দুর্বল কণ্ঠে বললেন, পানি খাবো, একটু পানি দেন। মাথা ঘুরছে নাকি? এই প্রণববাবু। প্রণববাবু ফিসফিস করে বললেন, লটারির রেজাল্ট দিয়েছে। আজিজউদ্দিন সাহেবের ব্যাপারটা বুঝতে অনেক সময় লাগল। রেড ক্রস লটারির 2 টাকা দামের টিকিট সবাইকে একটি করে কিনতে হয়েছে। হেডমাস্টার সাহেব 50টা টিকিট ময়মনসিংহ থেকে নিয়ে এসেছিলেন। গম্ভীর গলায় বলেছেন, সবাইকে কিনতে হবে, দেশের কাজ। আমরা শিক্ষকরা যদি না করি, কারা করবে? সবার জন্য একটা এক্সাম্পল সেট করতে হবে। 5টা করে কিনবেন সবাই, আর স্টুডেন্টদের মধ্যে ডিস্ট্রিবিউটের ব্যবস্থা করবেন, দেশের কাজ। 5টা করে টিকিট কিনতে হলো সবাইকে। হেডমাস্টার সাহেব দেশের কাজের জন্য হঠাৎ করে এত ব্যস্ত হয়ে যাওয়ার রহস্য উদ্ধার হলো। প্রতি 10টি টিকিটে তার 2 টাকা করে লাভ থাকে। সেই লটারির রেজাল্ট দেখে প্রণববাবুর কপাল ঘামছে, কথা জড়িয়ে যাচ্ছে। তার অর্থ কি? আজিজউদ্দিন সাহেব অবাক হয়ে বললেন, কি ব্যাপার ভাই, কিছু পেয়ে গেলেন নাকি? প্রণববাবু জড়িয়ে জড়িয়ে বললেন, পেয়েছি। আজিজউদ্দিন সাহেব স্তম্ভিত হয়ে গেলেন। ক্লাস 9-এ তার ইংরেজি গদ্য পড়াবার কথা, তিনি আর সেখানে গেলেন না। প্রণববাবুর পাশের চেয়ারে চুপচাপ বসে রইলেন। দুনিয়াতে কত অসম্ভব ব্যাপারই না ঘটে। প্রণববাবু পরশুদিন তার কাছে 50টা টাকা চেয়েছিলেন। তিনি বলেছেন, হাত একেবারে খালি, কোথা থেকে টাকা আসবে? গত মাসেও হাফ বেতন হয়েছে। আজিজউদ্দিন সাহেবের কথা বন্ধ করে বললেন, এরকম মরা মতো করে আছে কেন? ফুর্তি ঠুর্তি করেন। কি ফুর্তি করব? তাও ঠিক, লোকজন এরকম হঠাৎ লক্ষপতি হলে কি করে ফুর্তি করে কে জানে। রেজাল্টটা কোথায় দিয়েছে দেখি, পত্রিকাটা। ক্লাস 9-এর ছেলেগুলো খুব গণ্ডগোল করছে। একজন এসে কমন রুমে উকি দিয়ে দেখে গেল। আজিজউদ্দিন সাহেব প্রচণ্ড ধমক দিলেন, নাট্যশালা নাকি? যা, বাড়ি যা। 2 দিন পরে পরীক্ষা, কোনো হুঁশ নাই, গরুর দল। হেডমাস্টার সাহেব খবর পেয়ে সঙ্গে সঙ্গে চলে এলেন এবং খুব হইচই শুরু করলেন। স্কুল ছুটি দিয়েছে কে? স্কুল ছুটি দেওয়ার মতো কি হয়েছে বলেন তো? একজন লটারিতে কটা টাকা পেয়েছে, আর তাতেই স্কুল ছুটি? পেয়েছেনটা কি? হেডমাস্টার সাহেবের কথায় কারো কোনো ভাবান্তর হলো না। অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সাহেব বিরক্ত হয়ে বললেন, কি ভ্যানভর পড়ছেন? কে গিয়ে এখন ক্লাস নেবে? অসুবিধাটা কি? আমি তো এর মধ্যে অসুবিধার কিছু দেখলাম না। 3 মাস বেতন নাই, এর মধ্যে একজন 2 লাখ টাকা পেলে মেজাজ ঠিক থাকে? 3 মাস বেতন নাই কতটা তো ঠিক বললেন না। হাফ বেতন হয়েছে গত মাসে। এসএসসি পরীক্ষার কালেকশন হলে বাকিটা পাবেন। ভালো কালেকশন হবে এইবার। রশিদ মিয়া হেডমাস্টারের সঙ্গে ফিরে এসেছে। সে একটি বড় গামলায় তেল মরিচ দিয়ে মুড়ি মাখছিল। দুপুরে এটাই স্যারদের টিফিন। কেরোসিন কুকারে চায়ের পানি ফুটছে। হেডমাস্টার সাহেব বিরস মুখে বললেন, আজকেও মুড়ি? আজ একটা ভালো টিফিনের দরকার ছিল। কেউ কোনো সাড়া দিল না। টিফিন পর্ব শেষ হয়ে গেল খুব তাড়াতাড়ি। টিচাররা সবাই বাড়ি চলে গেলেন। প্রণববাবু নড়লেন না।
ভালো লাগছে না স্যার। ভালো লাগছে না কেন? আজকে তো আপনার ভালো লাগাই উচিত। হেডমাস্টার সাহেব অকারণে গলা ছেড়ে ছেড়ে হাসতে লাগলেন। জোর জবরদস্তি করে বিনিময়টা বইয়ে পেলেন, মনে রাখবেন সেটা। হা হা হা। উপকারের কথা কারো মনে থাকে না, এইটাই দুনিয়ার নিয়ম। এবার বাবু বিব্রত বোধ করে বসলেন। পরিষ্কার বোঝা গেল না। হেডমাস্টার সাহেব শুকনো গলায় বললেন, যে টিকিট পেয়েছেন সেটা আছে তো? অনেক সময় দেখা যায় টিকিটটাই মিসিং, তখন সবই গেল। এবার বাবু মানিব্যাগ থেকে টিকিট বের করে হেডমাস্টার সাহেবের হাতে দিলেন। হেডমাস্টার সাহেব খুব কুঁচকে করে দীর্ঘ সময় তাকিয়ে রইলেন টিকিটের দিকে। তার মেয়ের এই বিষয়ে প্রত্যাশাটা হয়তো ভেঙে যাবে। ছেলে ফুপা বলেছে ছেলের নামে একটা সাইকেলের খুব শখ। ভেজিটেবল পোস্টমাস্টারের ছেলে মোটর সাইকেল নিয়ে স্কুলে যায়, সেজন্য টাকা কে দিতে হবে সেটা বলাই বাহুল্য। হেডমাস্টার সাহেব ছোট একটি নিঃশ্বাস ফেলে বললেন, এবার বাবু আপনি এবার একটা মোটর সাইকেল কিনে ফেলেন। মোটর সাইকেল দিয়ে আমি কি করব? চড়বেন, আপনারই তো দিন। হেডমাস্টার সাহেব আবার ছেলে ছেড়ে হাসতে লাগলেন। এবার বাবু স্কুল থেকে বেরুলেন সন্ধ্যার পর। তার ধারণা ছিল বাজারের ভেতর দিয়ে যাবার সময় অসংখ্যবার লটারির টাকা পাওয়ার খবর তাকে বলতে হবে। বলবার মতো কিছুই হলো না। কেউ কি জানে না খবরটা? আশ্চর্য। তার ছেলে সুবল যেবার ময়মনসিংহে চুরি কেসে গ্রেপ্তার হলো, সেবার প্রণববাবুকে সংসারের ব্যাপারটা বলতে হয়েছে। ফলস কেস হয়েছে মনে হয়, কি বলেন প্রণববাবু? হাজান হলেও আপনার ছেলে, ভদ্রলোকের সন্তান। ফলস কেস না, চুরি সত্যি সত্যি করেছে। বলেন কি? ব্যাপারটা ঠিকমতো বলেন তো শুনি। বলেন না। এই বাবু চা দে। আজ প্রণববাবু নীলগঞ্জ বাজারের প্রায় শেষ মাথায় চলে আসলেন। কেউ কিছু জিজ্ঞেস করল না। বাজার থেকে বেরোবার সময় করিম মিয়া চিকন গলায় ডাকল, প্রণববাবু একটু শুনে যান তো। কি ব্যাপার? মোট 211 টাকা পাও না, আমরা গরিব ব্যবসায়ী, এতটা টাকা আটকা পড়লে চলে? দিয়ে দেব। দিয়ে দেব সেইটা তো বাবু 2-3 মাস ধরেই শুনতেছি। নিবারণ সাহার কাছে এরকম 400 টাকা পাও না, হঠাৎ একদিন কাউকে কিছু না বলে চলে গেল ইন্ডিয়া। আমি ইন্ডিয়ায় যাব না, ইন্ডিয়াতে আমার কেউ নাই। প্রণববাবুর খুব ইচ্ছা হলো লটারির কথাটা বলেন, কিন্তু বলতে পারলেন না। প্রণববাবু বাড়ি পৌঁছলেন রাত 8টার দিকে। সারা শব্দ নেই, সারা শব্দ করার লোকও অবশ্য নেই। চারদিকে ঘুটঘুট্টি অন্ধকার। তিনি হাতড়ে হাতড়ে তালা খুললেন, হারিকেন জ্বালালেন। টেবিলের ওপর খাবার ঢাকা আছে, খান কতক রুটি, একটা ভাজি, এক বাটি তেঁতুলের টক। তার রান্না হয় জ্যাঠার বাড়িতে। রান্না হয়ে গেলে তালা খুলে খাবার রেখে যায়। সেই বাবদ জ্যাঠার হাতে যখন যা পারেন দেন। প্রণববাবু কেরোসিন কুকার জ্বালিয়ে রুটি গরম করতে বসলেন। তখনই হঠাৎ করে সুবল এসে উপস্থিত। সুবলের সঙ্গে তার দেখা সাক্ষাৎ হয় না বললেই চলে। গত 6 মাসে একবার মাত্র এসেছিল 2 দিনের জন্য। তিনি কোনো কথাবার্তা বলেননি। আজকে নিজে থেকেই কথা বললেন। আছিস কেমন সুবল? আছে কোনো মতে। তুমি আছো কেমন বাবা? খেয়ে এসেছিস নাকি? মাটন বিরিয়ানি খেয়েছি স্টেশনে। জানি তো এত রাতে খাওয়া দাওয়ার কোনো আয়োজন তোমার নাই। খাচ্ছ কি তুমি? রুটি নাকি? খাবি একটা? না। প্রণববাবু খেতে বসলেন। সুবল বাইরের বারান্দায় গিয়ে সিগারেট ধরালো। প্রণববাবু লক্ষ্য করলেন সুবলের গায়ে চকচকে একটা শার্ট থাকলেও তার পায়ের চামড়ার জুতো জোড়াতে তালি পড়েছে। যে মোটর শপে মেকানিকের কাজ শিখত, সেখানে পয়সা কড়ি বোধহয় কিছুই দেয় না। তার মনে পড়ল 2 মাস আগে 250 টাকা চেয়ে ভুল বানানে এক 3 পাতার একটা চিঠি লিখেছিল সুবল। তিনি জবাব দেননি। এবারও টাকার জন্যই বোধহয় এসেছে। বাবা, ঘরে চায়ের পাতা আছে? আছে বোধহয়। দেখতো হরলিক্সের বোতলটার মধ্যে। সুবল চায়ের পানি চাপিয়ে মৃদুস্বরে বলল, তোমার কাছে 300 টাকা হবে বাবা? আমার খুবই দরকার। প্রণববাবু অনেকক্ষণ ছেলের দিকে তাকিয়ে রইলেন। বাবা, খুব ঝামেলার মধ্যে পড়ে গেছি। প্রণববাবু কিছু বললেন না। একটা ব্যবস্থা তোমাকে করতেই হবে বাবা। প্রণববাবুর ইচ্ছা হলো জিজ্ঞেস করে, কি ঝামেলা? কিন্তু তিনি চুপ করে রইলেন। তার যে মেয়ে কলকাতার শিবপুরে ছিল, সেও কি একটা ঝামেলায় পড়েছিল। 1000 টাকা চেয়ে চিঠি লিখেছিল। ছোট্ট চিঠি, কিন্তু সেই ছোট্ট চিঠি পড়ে তিনি সারা রাত ঘুমাতে পারেননি। মেয়েটি অনেক বয়স পর্যন্ত তার সঙ্গে ঘুমাত। কি বিশ্রী ঘুম! পা দুটি বুকের কাছে এনে মাথা বাঁকা করে। কত বকাঝকা, কত কি! লাভ হয়নি কিছুই।
অঞ্জুর সেই চিঠির জবাব তিনি দেননি, লজ্জাতেই দিতে পারেননি। দীর্ঘ 1 বছর সেই চিঠি পকেটে নিয়ে তিনি ঘুরে বেরিয়েছেন, ক্লাসে গিয়েছেন, পাটিগণিতের কঠিন কঠিন সব অঙ্ক জলের মতো বুঝিয়ে দিয়েছেন। প্রণববাবু বারান্দায় গিয়ে বসলেন। কি চমৎকার জ্যোৎস্না! অন্ধকার হালকা হয়ে আসছে ক্রমে ক্রমে, লেবু ফুলের ঘ্রাণ আসছে। গাছটাতে লেবু হয় না, শুধুই ফুল ফোটে। গাছগাছালির কোনো যত্ন নেই আর, কে যত্ন করবে? সুবল চায়ের কাপ নিয়ে বাইরে এসে দাঁড়ালো। বাবা, খুব বড় একটা ঝামেলার মধ্যে পড়েছি। সবাই বড় ঝামেলায় পড়ে, তিনিও মেয়েকে নিয়ে ঝামেলায় পড়েছিলেন। ছেলে পাওয়া যায় না, শেষটায় কেদারনাথবাবু কলকাতায় নিয়ে গিয়ে বিয়ে দিলেন। বিয়েটা কেমন হয়েছিল কে জানে, বর পছন্দ হয়েছিল পাগলিটার। আজ আর তা জানবার কোনো উপায় নেই। বাবাকে কি আর এইসব কথা কোনো মেয়ে লেখে? বাবাকে লিখতে হয় দারুণ সমস্যার সময়। সুবল মৃদুস্বরে বলল, বাবা, চা খাবে? চা দেই? দে। চিনি নাই। চিনি ছাড়া চা? দে একটু। সুবল তাকিয়ে দেখল তার বাবার চোখ দিয়ে জল পড়ছে। ব্যাপারটা কি? সে আর চোখে তাকাতে লাগল। 300 টাকা না পেলে বেইজ্জত হব। সুবল কথাটা বলেই মাথা নিচু করে ফেলল এবং লক্ষ্য করল তার নিজের চোখও ভিজে উঠছে। সে হঠাৎ বলে ফেলল, বড় কষ্ট বাবা। কষ্ট? হ্যাঁ, কষ্ট তো বটেই। প্রণববাবু ছোট্ট একটি নিঃশ্বাস ফেললেন। টাকাটার কি জোগাড় হবে? প্রণববাবু জবাব দিলেন না, চোখ মুছলেন। সুবল বাবার কাছে সরে এলো। প্রণববাবু হঠাৎ কি মনে করে সুবলের একটি হাত চেপে ধরে সশব্দে ফুঁপিয়ে উঠলেন। সুবল বলল, কাঁদবে না বাবা, দেখি একটা ব্যবস্থা করব আমি নিজেই। কাঁদবে না। মেয়েটারে বড় দেখতে ইচ্ছা হয় সুবল। তিনি 2 লক্ষ টাকার একটি টিকিট পকেটে নিয়ে একজন নিঃস্ব মানুষের মতো কাঁদতে লাগলেন। সুবল বাবাকে 2 হাতে জড়িয়ে ধরে বসে রইল। 300 টাকার তার সত্যি খুব প্রয়োজন ছিল। সুবলের ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছা হচ্ছিল, কিন্তু সে কাঁদল না। উদাস গলায় বলল, চিন্তার কিছু নাই বাবা, সব ঠিক হয়ে যাবে। প্রণববাবু ধরা গলায় বললেন, কিছুই ঠিক হয় না রে। তার কথা সমর্থন করেই ঘরের ভিতর থেকে একটি তক্ষক ডেকে উঠল। চারদিকে মাছের চোখের মতো মরা জ্যোৎস্না।